শামীম, কেমন আছো তুমি? আলহামদুলিল্লাহ স্যার, ভালো আছি। আপনি ভালো আছেন স্যার? হ্যাঁ, আছি, ভালো আছি। তোমার কবিতা প্রকাশ হয়েছে দেখলাম আমাদের শতায়ু কথন, আমাদের যে ইসলামী সরকারি কলেজের একটি কলেজ ম্যাগাজিন, কলেজ বার্ষিকী 2025 সালে। তো এটাতে প্রকাশিত হয়েছে তোমার কবিতা, দুটি কবিতা প্রকাশিত হয়েছে। তো কবিতাটা একটু বের করে দেখাও আমাদেরকে। দুটি কবিতার একটি কবিতা হচ্ছে বিষণ্ণতা, মোহাম্মদ শামীম হোসেন। তো তুমি কি কবিতাটি আমাদের একটু আবৃত্তি করে শোনাবা? জি স্যার, অনুমতি দিল স্যার। আবৃত্তি করছি স্বরচিত কবিতা বিষণ্ণতা। বিষণ্ণ দুপুরে কিসের যেন এক বিষণ্ণতা, মনে হতে চায় না, নয়তো মনে পড়ে না। হঠাৎ মৃদুমন্দ বাতাস ইনজেক্ট করে যেন হাজার বছরের নিষাক্ত মাদকের মাদকতা। অব্যক্ত কিছু কি যেন ভাসে মনের আকাশে, চিন্তার ঘোর কেটে গেছে অন্য চিন্তার পিয়াসে। এ কেমন মুগ্ধতা, যেন মন ও মুগ্ধ আবেগের বশ, ঘিরে থাকে সব ভুলে যাওয়ার কোনো খেয়ালে। ও বিষণ্ণতা, তোমায় ভালোবাসেনি কেবা, ও বিষণ্ণতা, তোমায় ঘৃণা করেনি কেবা। তুমি তো ভালোবাসায় আছো মিশে ঘৃণায়, তোমার পরেই তো সব আলো জন্মায়। রচিত আলোকিত কার শত ব্যস্ত নগরী, তোমাতে না ডুবে তার সন্ধান কেউ পায়নি। থ্যাংক ইউ। কবিতাটি ভালো লেগেছে, তুমি সুন্দর আবৃত্তিও করেছো। তো অ্যাকচুয়ালি বিষণ্ণতা সম্পর্কে তোমার ফিলোসফি কি? স্যার, বিষণ্ণতা সম্পর্কে স্যার আমার দর্শন স্যার, এটা স্যার এমন একটা বিষয় যা আসলে কারো স্যার এর উপরে হাত নেই স্যার। হুটহাট আমরা উদাস হয়ে যাই, হুটহাট আমরা বিষণ্ণ হয়ে যাই। এখন কখনো কখনো দেখা যায় আমরা কারণ থাকি, আবার কখনো কখনো দেখা যায় স্যার কারণ থাকে না, হুটহাট আমরা অনুভব করি বিষণ্ণতা স্যার। বিষণ্ণতার সাথে উদাসীনতার সম্পর্ক আছে। তো বিষণ্ণতার বিপরীতে কি? আনন্দ, জি স্যার। সুখ। স্যার আমরা স্যার জন কিটসের ওডান মেলানকোলিপ স্যার পড়েছিলাম, আমার আমার অন্যতম প্রিয় কবি জন কিটস। তার স্যার কবিতা ওডান মেলানকোলিপ স্যার আমরা পেয়েছিলাম যে যে সৌন্দর্যের স্যার যে সত্যিকার যে অর্থ স্যার, এটাই নিহিত থাকে স্যার বিষণ্ণতায়, মেলানকোলিতে। আর আমরা যদি স্যার এই বিষণ্ণতাকে আমরা আলিঙ্গন করে নেই নিজেদের মতো করে, এবং এটা যদিও আমরা হতাশ না হয়ে বরং বিরক্ত না হয়ে যদি এটাকে আমরা হতে দিই, যা হচ্ছে হোক, তাহলে স্যার আমরা হয়তো এর সৌন্দর্যটা স্যার উপলব্ধি করতে পারবো অনুভবে স্যার। তার মানে তুমি বলতে চাচ্ছ, বা জন কিটসের ভাষায়, যে বিষণ্ণতা একটি শক্তি, বিষণ্ণতা একটা অ্যাসেট, জি স্যার, সম্পদ আমাদের সম্পদ জন্য। স্যার। জি স্যার। তাহলে তোমার কি মনে হয় যে যারা বিষণ্ণ থাকে তারা পজিটিভই কিছু করছে, নেগেটিভ কিছু করছে না? স্যার, স্যার এক্ষেত্রে স্যার আমার নিজস্ব স্যার পার্সোনাল মানে ব্যক্তিগতভাবে স্যার আমি যেটা অনুভব করি স্যার, সব কিছুরই স্যার একটা পজিটিভ এবং নেগেটিভ সাইড স্যার আছে স্যার। এখন বিষয়টা স্যার এরকম যে এই বিষণ্ণতার বিষয়টা এরকম যে সবাই এটাকে হ্যান্ডেল করতে পারবে স্যার তাও কিন্তু নয়। তাই যার না? কারণে হয়ে যায় কি, অধিকাংশই আমরা দেখা যায় ভুল সিদ্ধান্ত নিয়ে নিই, ভুল পথে চলে যাই। এইটাই হলো সবচেয়ে খারাপ দিক। আর এই বিষণ্ণতার খারাপ দিক সবচেয়ে এটাই যে আমরা নিজেকে হারিয়ে ফেলি। বাহ! এবং স্যার এটাকে সবাই হ্যান্ডেল করতে পারে না। এটা যে সবচেয়ে আরও তার চেয়ে বড় দিক যে এটা আমরা হ্যান্ডেল করতে পারি না। যারা হ্যান্ডেল করে এগিয়ে যায় স্যার তারাই সফল হয়। কারণ জগতে স্যার সবাই সফল হতে চায়। আপনারা আমরা সবাই সফল হতে চাই। দিন শেষে যারা এই বিষণ্ণতাকে জয় করতে পারে তারাই স্যার সফল হয়। এবং সফল স্যার হাতে গোনা কয়েকজনই হয় স্যার। তো আমি সবাই যেটা সফল বুঝলাম, হয় না। তুমি কিন্তু বিষণ্ণতাকে জয় করার কথা বলছো না, বরং তুমি বলছো বিষণ্ণতাকে হ্যান্ডেল করার কথা। যে সাথে নিয়ে স্যার। তার মানে হচ্ছে ম্যানেজ করার কথা বলছো। বিষণ্ণতাকে ম্যানেজ করতে হবে, আর বিষণ্ণতাকে ম্যানেজ করতে পারলে আমরা এগিয়ে যাব। জি স্যার। খুব সুন্দর বলেছো, ভালো লেগেছে তোমার কবিতাটি। ধন্যবাদ স্যার। আরেকটি কবিতা তুমি আবৃত্তি করেছো, আরেকটি কবিতা তোমার প্রকাশিত হয়েছে, সেই কবিতাটি একটু বের করবা? জি স্যার। স্যার কবিতার নাম স্যার অন্তদহ। কবিতাটির নাম হচ্ছে অন্তদহন। তো এই কবিতাটি আমাদেরকে একটু পড়ে শোনাবা? জি স্যার। এ হৃদয়ের দহন বুঝবার ক্ষমতা তোমার নেই, নেই অনুভব করবার ক্ষমতা কতটা তপ্ততা। তুমি তো উল্লাসে উড়িয়ে দাও নিছক ভেবে, নাওনি কখনো বাহুডোরে, দাওনি শীতলতা। একাকৃত্ব দাও যদি বসে থেকে হৃদয়ে,
অস্থিরতায় জর্জরিত করে রেখে যাবে যদি মরি, পাশে বসে কেন থাকো, কেন ডাকো, যদি না যাও থেকে তবে বারবার কেন আসো? পোড়াকে আর কত পোড়াবে, যে অবিরত পুড়ছে, এই হৃদয়ের দহন বুঝবার ক্ষমতা তোমার নেই। যদি কখনো হয় অনুভূত তপ্ত হৃদয়ের কষ্ট, তবে ছুটে এসো, এসো বাহুডোরে অধিকারী। সংকোচ ফেলি বলো তোমার দগ্ধতার গল্প, যেখানে ধ্বংসলীলা চলে নির্বিচারে। অন্তর্দহ কবিতাটি অনেক ভালো লিখেছো তুমি। তুমি কতগুলো কবিতা অ্যাকচুয়ালি দিয়েছিলা? স্যার আমি স্যার অনেকগুলো দিয়েছিলাম স্যার। আমি তো জানতাম না যে কতগুলো প্রকাশিত হবে স্যার। আপনি যখন নির্দেশ দিলেন স্যার আমাদের কবিতা সংগ্রহের কথা, তারপর আমি তো জানতাম না যে আমাদের এত রেসপন্স আসবে, আর হিউজ রেসপন্স। পরে আমরা অনেক স্যার রেসপন্স এসেছিল আমাদের 5 ইয়ার মিলে সম্ভবত মানে 50-এর অধিক বা এরও অধিক আমাদের কবিতা স্যার এসেছিল। হ্যাঁ হ্যাঁ, তবে কবিতা পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে জি স্যার। দুটির বেশি কবিতা না। তবে তোমার যে কবিতার স্ট্যাটাস, কবিতার যে মান, আরও কবিতা দিতে পারলে ভালো হতো। আমাদের জায়গা তো সীমিত, আমরা সেইভাবে করতে পারি নাই। তো যাই হোক, তুমি খুব সুন্দর আবৃত্তি করেছো। আর অন্তদহন কবিতাটিও তুমি লিখেছো, ভালো লিখেছো। অন্তদহন তোমার কাছে এই কবিতাটি কেমন? এটি কি প্রেমের কবিতা, না বিরহের কবিতা, না বিচ্ছেদের কবিতা, মানে যন্ত্রণার কবিতা? স্যার এটা স্যার একটু যন্ত্রণার কবিতা স্যার। যন্ত্রণা। যন্ত্রণা, জি স্যার। এই যন্ত্রণাটা কি ভিতরের ভিতরে যন্ত্রণা হয়, নিজের মধ্যে যন্ত্রণা হয়? এটা কি কোনো মানুষের সাথে নিজের বোঝাপড়ার অভাব, নাকি নিজের সাথেই নিজের বোঝাপড়ার একটি টানাপোড়েন আছে এখানে? স্যার কখনো কখনো স্যার নিজেকেই নিজের চিনতে না পাওয়া, মানে যে নিজের যে ব্যক্তি সত্তা স্যার, আমাদের তো দুটো সত্তা থাকে স্যার। একটা আমাদের অভ্যন্তরীণ যে ব্যক্তি সত্তা, এবং আমাদের যে মস্তিষ্ক আমাদের যেটা আমাদের নিয়ন্ত্রণ করে স্যার। তো সেক্ষেত্রে স্যার দুইটার মধ্যে অনেক সময় স্যার দেখা যায় একটা কন্ট্রাডিকশন, দ্বন্দ্ব হয় স্যার। এক্ষেত্রে একটা, তারপরে দেখা যায় অন্য কারোর সাথে হতে পারে স্যার, মানুষের সাথে যেটা হয় আর কি। মানে দুটো সত্তা আমাদের জি থাকে। স্যার, তুমি দূরত্ব কি স্যার তৈরি হয় তুমি কি ওই যে রবার্ট ফ্রস্টের কবিতাটি তোমার কথা মনে আছে? স্যার। যে হুজ উডস দিজ আর আই থিঙ্ক আই নো, জি স্যার। মাইলস টু গো বিফোর আই জি স্লিপ, স্যার, মাইলস মনে টু স্যার। গো। তো এখানে তো দুটো সত্তার কথা বলা জি স্যার। হয়েছে, যেখানে আমরা দেখেছি একটা ঘোড়া আছে, সেই ঘোড়াটা হচ্ছে ইনফেরিয়র একটা সত্তা, আর হিউম্যান বিংটা হচ্ছে একটা সুপিরিয়র সত্তা। তো এরকম দুটো সত্তা কি তোমার কথা তুমি তাই বলছো? এরকম দুটো সত্তা? এরকম স্যার সত্যটা মানে সরাসরি আসেনি, কিন্তু কিছুটা এসেছে স্যার আচ্ছা, তাহলে এই এই কবিতায়। সত্তা দুটোকে তুমি একটু স্পষ্ট করবা যে তোমার মানে তোমার না, মানুষের মধ্যে যে সত্তা দুটো থাকে, তোমার মতে কি সত্তা দুটোর মানে পরিচয় কি, স্যার তারা কেমন? স্যার জানি না স্যার, আমার নিজের তো স্যার এখন দর্শন স্যার ডেভেলপ করেনি স্যার। তারপরে স্যার যতটুকু স্যার আমি বলতে পারি স্যার। কবির দর্শন তো আসলে ডেভেলপ করার জন্য সময় লাগে না। এটা কবি যখন লেখে, কথা বলে, তখনই কবির দর্শন ডেভেলপ হয়। এবং কবি কখনো দর্শন ডেভেলপ করে কবিতা লেখে না, বরং কবিতা লেখার পরে দর্শনটা ডেভেলপ হয়। ওকে, তুমি বলো। স্যার এক্ষেত্রে স্যার আমাদের একটা সত্তা থাকে যেটা স্যার আমরা দেখা যায়, আমরা যেটাকে মন বলতে পারি স্যার। আমরা মন বলতে পারি, এবং চিকিৎসা ভাষায় চিকিৎসা মানে মেডিকেল সায়েন্সের কথাটা আমরা দূরে রাখলাম, কারণ মেডিকেল সায়েন্স হিসাবে আবার অনেক কিছু হয় না, অনেক সময় অনেক কিছু বিশ্বাস করে না। সেক্ষেত্রে মেডিকেল সায়েন্সও স্যার জিনোস বিশ্বাস করে না। সেক্ষেত্রে তো আমরা ওদিকে আমরা যাচ্ছি না, সাহিত্যের দৃষ্টিতে স্যার কথা বলছি স্যার। সেক্ষেত্রে স্যার আমাদের দুটো সত্তা থাকে স্যার। একটা স্যার, একটা হয়তো কোনো কিছু মানে নিজেকে চাচ্ছে, কোনো একটা বিষয় চাচ্ছে খুবই আগ্রহের সাথে, কিন্তু আরেকটা সত্তা স্যার চাচ্ছে না, মানে মনে হয় যে ফেলে রাখি, দরকার নেই, কি দরকার। তো ওই গানটা কি তুমি শুনেছো? ওই যে ভিতর বলে দূরে জি থাকুক, স্যার। বাহির বলে আসুক না, তোমার কি? হাবিবের লেখা স্যার। হ্যাঁ, এটা কার লেখা? হাবিবের লেখা না? মার্জুক রাসেলের স্যারের লেখা স্যার। মার্জুক রাসেলের লেখা। ও ফাইন। এবং গানটা গেয়েছে বোধহয় হাবিব। হাবিব আপনি আনছেন। ভালো। আমি মানে গানটার যে দর্শনটা তোমার বোধহয় সেটাই বলছো তুমি, যে দুটো সত্তা, একটা বলছে দূরে জি থাকুক, স্যার, একটা এরকম বলছে স্যার। ভিতরে থাকুক, মানে দুটো একই জিনিস চাচ্ছে না, বরং কন্ট্রাডিক্টরি দুটো জিনিস চাচ্ছে। জি স্যার। ওকে, তারপরে বলো। তো এরকম বিষয়টা আর কি স্যার, যে মনে হয় যে আমি হয়তো এটাকে আলিঙ্গন করি, আমি চাচ্ছি, আমি কোনো কিছু একটা চাচ্ছি, মানে আমি ভিতর থেকে ফিল করতেছি যে আমার এই কাজটা করা উচিত। এই কাজটা না করা হলে আমার পরবর্তীতে আমার অনেক পস্তাতে হবে, এরকম বিষয়টা। কিন্তু আমি সেটা করতে পারতেছি না, কেন করতে পারছি না তার কোনো উত্তর নেই। ওকে, এটা তাহলে তোমার কি তখন হয়তো আহ, স্যার, কি স্যার, তুমি কি হ্যামলেট পড়েছো? হ্যামলেট স্যার পড়ি স্যার। হ্যামলেট তুমি পড়বা, মাস্টার্স। তোমার মাস্টার্সে হ্যামলেট আছে। আর তুমি যে কথাটা বললা, এটা আধুনিক মানুষের একটা বৈশিষ্ট্য, যে আধুনিক মানুষরা তোমার দ্বিধায় ভোগে। দুটো দিক তাকে তাকে সবসময় ধরে, সে কোনটাকে নিবে এইটা সে বুঝে উঠতে পারে না।
এবং আধুনিক কবিতা বলো, আধুনিক সাহিত্য বলো, এই সবগুলোতেই এই বিষয়গুলো থাকে যে আমি আসলে কোন দিকে যাব। আর এটিকেই হ্যামলেট, উইলিয়াম শেক্সপিয়ারকে এই জন্য এত বড় কবি বলা হয়ে থাকে যে উনি ওই সময়ে 1564 থেকে 1616 সাল পর্যন্ত, তার মানে হচ্ছে ওনার জন্মকাল কিন্তু সেই 1600 সালের সময়কার মানুষ। তাহলে এখন থেকে 400 বছর আগে উনি জানতেন, উনি বুঝতে পারতেন যে আমাদের এই সময়কার মানুষের মনস্তত্ত্ব, মানসিকতা কেমন হবে। এবং হ্যামলেটকে যে সৃষ্টি করেছেন, হ্যামলেটের যে মনস্তত্ত্ব, সেই মনস্তত্ত্ব কিন্তু ওই 1600 সালের আগের মনস্তত্ত্ব না, বরং আধুনিক যুগে তুমি শামীম যেমন, আমি মির্জা যেমন, এরকম মানুষদেরকে কী করেছে, তৈরি করেছে। উনি রিপ্রেজেন্ট করেছে। তার মানে এটাই তার কালজয়ী হওয়ার কার পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। এবং এজন্যই হ্যামলেট কিন্তু পৃথিবীর সবচেয়ে বেশি মঞ্চায়িত একটি নাটক। ওকে, তাহলে তুমি একজন কবি, উদীয়মান কবি। কবিকে আসলে মানুষ বা সমাজ সম্মান করে তার চলে যাওয়ার পরে। জি স্যার, আস্তে আস্তে। কবিকে মানুষ চেনে, কবিকে মানুষ জানে, বোঝে বা মূল্যায়ন করে তার চলে যাওয়ার পরে। কবির মাজারে মানুষ ফুল দেয়, না স্যার, কিন্তু কবিকে মানুষ সম্মান করেন। করে না। তো এই যে এই বিষয়গুলো তোমার কাছে কি মনে হয়, কবির কি প্রাপ্যটা কবির পাওয়া উচিত? জি স্যার, কবির প্রাপ্যটা স্যার কবির জীবদ্দশা পাওয়া উচিত। জীবদ্দশায় পাওয়া উচিত। কারণ স্যার এটা যে আমরা দেখেছি অতীতে, যেমন জীবনানন্দ দাশের একজন Right. বড় স্যার একজন প্রমাণ। তার স্ত্রী লাবণ্য কুমারী দাসের চিঠিগুলো বা দীপমজিদের লেখাগুলোতে যেগুলো দেখতে পাই স্যার, সেই হিসাবে অবশ্যই স্যার একজন লেখকের জীবদ্দশায় স্যার এগুলো তার প্রাপ্ত সম্মানটা পাওয়া উচিত। নাহলে স্যার কেউ লিখতে চাবে না। কারণ আফটার অল স্যার দিন শেষে আমাদের পরিবার চালাতে হবে, তারপর নিজেরও চলতে হবে, সমাজেও একটা জায়গা করে নিতে হবে। তো সেক্ষেত্রে স্যার আর বর্তমান যে স্যার যুগ, হয়তো স্যার এটা স্যার পূর্বের শতকে স্যার আমাদের সম্ভব ছিল যে কিছু না করে লেখা দিন অতিবাহিত করা। কিন্তু স্যার বর্তমান সময়ে স্যার এভাবে মনে হয় না স্যার কেউ করবে, সবাই না, ফিরে আসতেছে। সম্ভব না তো। কারণ হলো যে একটি বিষয় হলো যে আমাকে তো জীবন যাপন করতে হবে, আমাকে লাইফ লিড করতে হবে। এজন্য কিন্তু অনেক কম্প্রোমাইজ করার ফলে, অনেক কম্প্রোমাইজের পরে কবি কিন্তু শেষ হয়ে গেছে। কবি যেহেতু কবিতা লিখতে পারছে না এবং সে যেহেতু নিজের মতো করে লিখতে পারছে না, সেজন্য সে কবিতা লেখাই বন্ধ করে দিয়েছে। এমন কিন্তু উদাহরণ অনেক আচ্ছা স্যার। আছে। তো এই যে তুমি বললে একটু আগে জীবনানন্দ দাশের কথা, যে তার মতো কবি বা সুকান্ত ভট্টাচার্য বা এরকম আরও অনেক বড় বড় কবি আছেন যারা অকালে ঝরে গেছে, অকালে চলে গেছে। তো এই সমস্ত কবিদেরকে যদি আমরা সামাজিকভাবে, রাষ্ট্রীয়ভাবে যদি আমরা তাদেরকে পৃষ্ঠপোষকতা করতাম, তাহলে হয়তো আরও বেশি সুন্দর, আরও অনেক আকর্ষণীয় জিনিসগুলো আমরা কাছে পেতাম। তো জীবনানন্দ দাশের কথা মনে পড়ে আমার, উনি বলছিলেন যে খারাপ লাগে, খুবই খারাপ লাগে যে টাকার জন্য খারাপ মানুষের গা ঘেঁষাঘেঁষি করে থাকতে হয়, মনের স্বাধীনতার, মনের বিপক্ষে, এরকম একটা কথা বলেছিলেন। আমি বুঝতে পারছি তুমি কথাটা পড়েছ, আমি ভুলে গেছি। তো এই যে এভাবে কবিদেরকে আমরা দেখেছি যে বড় বড় কবি যারা ছিলেন তাদেরকে কিন্তু রাষ্ট্রীয়ভাবে এভাবে খুব বেশি সম্মান করা হয় নাই, কিন্তু তাদেরকে পরবর্তীতে তাদেরকে দেখা যাচ্ছে জাতীয় কবি, অমুক কবি তমুক কবি হয়ে গেছে, কিন্তু আগে কিন্তু তাকে এভাবে সম্মানিত করা হয় নাই। তো কবি সম্পর্কে আমাদের ফিলিপ সিডনির কথা মনে আছে, অ্যাপোলজি ফর পোয়েট্রিতে উনি কিন্তু কবিতার এবং কবিকে কিন্তু উনি কী করেছেন, ডিফেন্ড করেছেন যে কবি আসলে কেন গুরুত্বপূর্ণ এবং কবিতা কেন গুরুত্বপূর্ণ। আসলে এই সমাজ কবিতা এবং কবিকে খুব বেশি পছন্দ করে না। কিন্তু তোমার কি মনে হয় কেন পছন্দ করে না? স্যার পছন্দ করে না এখন, মানে বর্তমান সময়ে যেটা হয় আর কি, মানে বা আগে থেকেও যেটা হয়তো, আসলে একজন কবি তো স্যার উদাসীন, মানে যে কবিতা লিখবে, মানে সে যদি কেউ রেগুলারলি মানে একদম প্রফেশনালিজম হিসাবে মানে যে কবিতা লেখা প্রফেশনটাকে নেয় স্যার, তাহলে সে একটা উদাসীনতা অনুভব করে। কারণ পুরো পৃথিবীর না হলেও মানে একটা মেজরিটি পিপল যা স্যার ফিল করতেছে তাদের ভিতরে, সে একাই সে অনুভবটা সে নিচ্ছে স্যার। যার কারণে তার আশেপাশে যারা থাকবে তারা তো স্যার তাকে সহ্য করতে পারে না, এটাই স্বাভাবিক। কারণ একজন মানুষের সে যাদেরকে নিয়ে লিখছে তাদের স্পেসিফিক তাদের একজনকে নিয়ে স্যার একজনের অনুভবকে আশেপাশের মানুষ স্যার সহ্য করতে পারে না। আর সে স্যার একটা মেসেজ যখন লিখতেছে স্যার ইউনিভার্সালি লিখতেছে, তার নিজের পক্ষ থেকে লিখতেছে না স্যার, ইউনিভার্সালি অনেকজন মানুষের
কবি একটা ব্যাপক সত্তা হয়ে এক যাচ্ছে। সপ্তাহ হয়ে যায় স্যার। তার মানে হচ্ছে অনেক সত্তা মিলে কবি একক সত্তা হয়ে যায় এবং সে অনেক পাওয়ারফুল হয়ে যায়। এই পাওয়ারটাকে আমরা নিতে পারি না। জি স্যার, তার কারণে স্যার দেখা যায় আমরা যে কবিতায় পড়ি না স্যার, মনে হয় যে এটা আমার জন্য লেখা। যে কোনো যে মানে কারণ কি, কারণ স্যার যখন কবিও হয়তো যখন চিন্তা করেছে, প্রথম যখন আসছে তখন হয়তো মাথায় তার নিজের জন্য এসেছে। তো যখন স্যার সেই লেখা শুরু করেছে তখন স্যার ইউনিভার্সালি লিখেছে, ওভারঅল সবার জন্য সার্বজনীন যার হয়ে কারণে স্যার, গেছে। যার কারণে স্যার আমরা যখনই যে কবিতায় পড়ি না কেন মনে হয় যে মনে হয়তো এটা আমার কবিতা, এটা আমার লেখা বা এটা আমার গল্প স্যার। হ্যাঁ, সেদিন দেখলাম একটা বিষয়, একজন একটা কথা বলছে যে আমরা ছোটবেলায় অনেক পড়াই পড়েছি, আমরা বিজ্ঞান পড়েছি, সমাজ পড়েছি, আমরা ইতিহাস পড়েছি, আমরা অনেক কিছু পড়েছি, কিন্তু সবই ভুলে গেছি। জি স্যার। কিন্তু একমাত্র কবিতাই আমরা ভুলে যাই নাই। এখন আমাদের মনে পড়ে কাটাহেরি ক্ষান্ত কেন কমলতলিতে, দুঃখ কিনে সুখ লাভ হয় কি মোহিতে। এখন আমাদের এই সমস্ত কবিতাগুলো মনে পড়ে যে আমাদের ছোট গায়ে, এরকম অনেক কবিতা কিন্তু আমাদের মনে পড়ে, কিন্তু অন্য কিছু কিন্তু তুমি মনে করতে পারো না সবাই স্যার মনে কি কি করেন। পড়েছিলা, তাই না? আর এজন্যই বলা হচ্ছে যে কবিতাই শুধুমাত্র মানুষকে ডিলাইট করতে পারে এবং টিস করতে পারে, জি স্যার। এবং কবিতাই মানুষ মনে রাখতে পারে। তো কবি হিসাবে তোমার কি মনে হয়? সাপোজ অনেকেই আছেন যারা বিয়ে করার পরে স্ত্রীর মানে অনিচ্ছা থাকার কারণে সে কবিত্ব ছেড়ে দেয়, কবিতা লেখা বন্ধ করে দেয়। তো এরকম যদি তোমার কখনো পরিবেশ সৃষ্টি হয়, তুমি তখন অ্যাকচুয়ালি কীভাবে বিষয়টাকে ম্যানেজ করবো? স্যার আমার হয় বলতে স্যার আমার হয়েছে স্যার, আমি বর্তমানে স্যার লেখালেখি বাদ দিয়েছি মানে 7 মাস হয়ে গেছে স্যার। এর আগেও ছাড়ছি স্যার, মানে বারবার আমি তো স্যার কবিতা যদি স্যার একটু বলি স্যার, তাহলে আমি সম্ভবত 9 সাল থেকে স্যার কবিতা লিখি, ছোটো থেকে একদম। আচ্ছা আচ্ছা। তারপরে এর মধ্যে স্যার অনেকবার ছাড়ছি, অনেকবার ধরেছি স্যার, মানে কিন্তু সিরে গেলে থাকতে পারি না, মানে কীভাবে যেন আবার চলে আসে, মানে কীভাবে যেন আবার ঢুকে যাই ভিতরে, আবার লেখা শুরু করি। মানে এটা ছাড়ারও কারণ স্যার এই যে অস্থিরতা রয়েছে স্যার। কারণ যখন চিন্তা করি যে সবার কথা, মানে হাতে গোনা স্যার কিছু মানুষ সফলতা পেয়েছে জীবদ্দশায়, যেমন রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। ইনাদের দেখা যায় যেমন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় যখন পথের পাঁচালী লিখলেন সম্ভবত, আমি যদি ভুল নয় স্যার, তাহলে তারপরে তিনি রাতারাতি ফেম পেয়ে গেলেন। তো এইরকম ফেম তো স্যার, এরকম কপাল তো স্যার সবাই হয় না স্যার, এরকম মানে ইয়ে করে স্যার। তো যা হোক, এই যে সুন্দর কবিতাগুলো আমরা, তুমি বলছো যে ফেম পাইছে বা ফেম পায় নাই, তো এই টানাপোড়েন তো থাকবেই মানুষের জীবনে। মানুষ সবসময়ই সফল হবে এমনটা না। এটা কোনো কথা না। সফল হতে পারে, মানুষ ব্যর্থ হতে পারে, কিন্তু মানুষের যেটা করার, মানুষের যেটা ইচ্ছা হয় করার জন্য, সেটাই মানুষের করা উচিত। মানুষ সফল হতে পারে, ব্যর্থ হতে পারে। ব্যর্থ হতে পারে, কিন্তু যদি মানুষ সেটা না করে অন্য কিছু করে, অন্য কিছু বলতে আমি কী বোঝাচ্ছি? অন্য কিছু বলতে বোঝাচ্ছে যে আমার পছন্দ না, আমি মার্কেটিং করব, কিন্তু আমাকে মার্কেটিং করতে হচ্ছে। আমার পছন্দ না, আমি হিসাব নিকাশ করব, কিন্তু আমাকে হিসাব নিকাশ করা হচ্ছে। তো এই লাইফটার চাইতে নিজে যদি আমি আমার পছন্দের জিনিস করতে গিয়ে ব্যর্থ হই বারবার, তবু আমার একটা ভালো লাগা কিন্তু সঙ্গে থাকবে। তো সেক্ষেত্রে এই যে বাদ দেওয়ার বিষয়টা, যদি আমাদের সমাজ আমাদেরকে হয়তো কবিতা লিখতে বাদ দিতে বলতে পারে বা বাদ দেওয়া দিতে বাধ্য হতে পারি আমরা, কিন্তু আমার মনে হয় না যেটা বাদ দেওয়া উচিত, মনে হয় না বাদ দেওয়া উচিত। আরেকটা ব্যাপার হচ্ছে, কবিতাই তো আসলে সমাজকে সৃষ্টি করে, জি স্যার। কবিতাই তো সমাজকে পথ দেখায়, আবিষ্কার বলো, বিভিন্ন ধরনের গুরুত্বপূর্ণ দর্শনগুলো, এগুলো কোথা থেকে আসে? তোমার কি মনে হয় দর্শন থেকে কবিতা আসে, না কবিতা থেকে দর্শন কবিতা আসে? থেকে দর্শন আসে। কবিতা থেকে দর্শন আসে। বিজ্ঞান থেকে কবিতা আসে, না কবিতা থেকে বিজ্ঞান কবিতা আসে? থেকে স্যার আসে। কবিতা থেকে বিজ্ঞান আসে। তাহলে মানুষ বলল, কবি বললেন যে আমি যদি পাখি হতাম উড়ে যেতাম, তারপরে কিন্তু বিজ্ঞানীরা কী করলেন? বিমান তৈরি করলেন। চাঁদে যাওয়ার ইচ্ছা হলো কবিতার, জি স্যার। যে আমি যদি পারতাম তাহলে চাঁদে যেতাম, তোমাকে নিয়ে আমি হারিয়ে যেতাম। তো এই যে চাঁদে যাওয়ার যে ইচ্ছা পোষণ করলো কবি, তারপরেই কিন্তু বিজ্ঞানীরা রকেট আবিষ্কার করলো। তাহলে কে শুরুটা করলো? কবিরা স্যার। কবি শুরু করলো, আর্টিস্ট শুরু করলো, আর্টিস্ট শুরু করলো, কবি শুরু করলো। তাহলে আমরা কিন্তু বলতে পারি যে একজন বিজ্ঞানীর চাইতে একজন কবি বেশি দামি, একজন দার্শনিকের চাইতে একজন কবি বেশি দামি। জি স্যার। কবিতা ছাড়া কোনো বড় কিছু এখনো হয় নাই। পৃথিবীতে যত বিপ্লব সংঘটিত হয়েছে, যত পরিবর্তন সংঘটিত হয়েছে, তার মধ্যে সব জায়গায় দেখা যায় কোনো কবি বা কোনো দার্শনিকের ভূমিকা আছে। তুমি কি দেখাতে পারবে একটা বিপ্লব যেখানে কবি বা দার্শনিকের ভূমিকা নাই? না স্যার, এরকম মনে করছি নাই। কবির জীবদ্দশায়ও
প্রভাব রাখে, কবি মৃত্যুর পরেও প্রভাব রাখে। কারণ এই লৌহ কপাট ভেঙে ফেল করে লোপাট। তো এই কবিতাটি কিন্তু কবি জীবদ্দশায় তার জীবনে প্রয়োগ করতে দেখে নাই, কিন্তু পরে কিন্তু উনি ঠিকই দেখলেন যে এটি ৭১-এ বা পরবর্তীতে যে কোনো আমরা আন্দোলন যখন দেখলাম সে কিন্তু ক্ষেত্রে এইখানে হ্যাঁ, কারণ ওই লৌহ কপাট কিন্তু উনি কিন্তু কখনো কপাট ভাঙে নাই, কিন্তু ভাঙলো কারা? জনগণ ভাঙলো অনুপ্রাণিত হয়ে। তাহলে এই কাজটি যে কবি করলেন, আমরা কি কবির কাজটিকে ছোট করে দেখতে পারি? পারি না। তো তোমার তুমি যেহেতু কবি, মানবতার জন্য তোমার কাজ আশা করি তুমি সারা জীবন করে যাবে বিষয়টি, নিজের প্রফেশনও থাকবে, তার সঙ্গে এই কবিত্ব যে তোমার এটা আছে সেটিও করবা, রাখবা, আর চেষ্টা করবা হচ্ছে তোমার সাথেকার কিছু বন্ধু বান্ধবকে সঙ্গে নিয়ে তারাও কবিতা লেখে যারা, এদের সাথে সম্পর্ক রাখার চেষ্টা করবা। আর তোমার একটা মেসেজ আমাদের প্রতি, সাধারণ মানুষের প্রতি যদি কোনো মেসেজ থাকে যে যেটা কবিদের প্রতি করা উচিত বা মানুষের প্রতি করা উচিত, দেশের প্রতি করা উচিত, এই বিষয়গুলো থাকলে যেটা তুমি কথা বলো। স্যার আপনি স্যার আগের স্যার যে প্রশ্নটা স্যার করেছিলেন সেখানে স্যার কিছু কথা বলতেছি। আগে প্রশ্ন করে দাও। স্যার আমার লেখালেখি মানে কিছু কিনা মানে রাইট, বল। স্যার এখানে স্যার মানে আপনি যে বলবো সারার কারণ স্যার, সারার কারণ হিসাবে এখানে কিছু কারণ থাকে স্যার, যেমন বললাম যে অস্থিরতা স্যার, একটা অস্থিরতা, অস্থিরতার জন্য স্যার দেখা যায় স্যার মানে একটা একটু মানে ভালো থাকা যায় না স্যার, কেমন যেন একটা মনে হয় মানে উদাসীন অস্থির লাগে, আশেপাশে যারা থাকে তাদের সাথেও একটা দেখা যায় মানে কথা কমিউনিকেশন কিছু গ্যাপ হয়ে যায়। তার দ্বিতীয় কথা স্যার, তারপরে বর্তমানে যে স্যার মানে সব কিছু চলে স্যার একটা পরিবেশ লাগে, যে কোনো যাই হোক না কেন তারপরে একটা পরিবেশ লাগে স্যার। এখন আমার মনে হয় যে স্যার আমি ওই পরিবেশটা হয়তো পাইনি, মানে ঘোরার জন্য যে একটা শুধু লেখালেখি করে গেলে হবে না স্যার। গতকাল রাতে যে স্যার একটা কথা বললেন যে আগুনের যেমন আগুনের শিখা থাকতে হবে, শুধু অঙ্গার হয়ে থাকলে হবে না, শুধু অঙ্গার হয়ে থাকলে দেখা যাবে না, শিখা থাকতে হবে। মানে ওটা হলে শুধু নিজে নিজেই স্যার করতে হবে স্যার, মানে ভিতরে ভিতরে পরিচিত হবে, মানে আর কিছু হবে রাইট রাইট, আলোকিত স্যার হবে না। এখন সেক্ষেত্রে স্যার ওই তো মানে পরিবেশ স্যার আমাদের নাই দেখা যায়। আমি অনেক মানে খোঁজার চেষ্টা করেছি যে এরকম একটা যে সাহিত্যিকদের সাথে, কারণ আমার তো নতুন নতুন যতই লিখি আমি যতই লিখি স্যার নতুন নতুন যেহেতু, তারপর আমার একটা দিক নির্দেশনা গাইডলাইনের দরকার আছে স্যার। একজন যদি কবি যে লেখে সে যদি আমার লেখাগুলো দেখতো, দেখে যদি স্যার একটু অ্যানালাইসিস করে দিত, তোমার লেখা তোমার ভাবনাগুলো যদি সে শেয়ার করতে পারতা, কারেকশন করে হ্যাঁ, আমার শেয়ার করার বিষয়টা আর কি, যে আমি আসলে যেটুকু করছি এটা সঠিক পথে আগাচ্ছি কিনা। ইয়েস রাইট। প্রথম দিকে তো স্যার আমরা কেউ বুঝতে পারবো না যে আমরা কি করতেছি না, আমরা তো জাস্ট করতেছি স্যার। হ্যাঁ হ্যাঁ, এই ক্ষেত্রে স্যার তো এই যে বিষয়গুলো স্যার ভেবে তারপরে দেখা যায় স্যার মানে মনে হয় তারপরে তাহলে বর্তমানে সবগুলো স্যার হয়ে গেছে সবকিছুই যান্ত্রিক স্যার, কর্পোরেট ব্যবসায়িক, তারপরে স্যার মানে টাকা পয়সা স্যার। যেমন স্যার আমি এই অক্টোবরে স্যার আমি 50টা কবিতা দিয়ে একটা